আওয়ামী লীগ এমন ভাবে কামব্যাক করবে যেটা অনন্য উপায়ে করবে। আমার ধারণা একটা বিশাল দল, বিশাল মানুষ, একটা দেশকে যারা ধারণ করে, আওয়ামী লীগ একটা দেশ আসলে, ইজ এ কান্ট্রি। আপনি এইভাবে কিছুই করতে পারবেন না। মাঝখানে আপনার একটা কথা উঠেছিল যে আইবি রহমান, তার কথা উঠেছিল, আব্দুল হামিদ কথা উঠেছিল। আপনি যখনই দেখবেন যে চারদিকে একটা আলাপ হচ্ছে কাউকে ঘিরে, সেটা সত্য হোক বা মিথ্যা হোক, তাকে একটা মামলা দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে হলো, এবং এইটার সাথে আমি আরেকটা সম্পূরক ভাবে আপনাকে যোগ করতে পারি, আজকে এক কথিত গুন্ডা বা মাস্তান বা একজন জঙ্গি হাসনাত আব্দুল্লাহ, সে বলছে এই দেশে আওয়ামী লীগ থাকবে, নাহলে আমরা থাকবো। তার মানে এই জায়গাটার মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষ কে? হাসনাত আব্দুল্লাহদের মতো এই টোকাই শ্রেণী না। আওয়ামী লীগ একটা বিশাল দল, একটা ফু মারলে কোথায় থাকবে। কিন্তু আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন পরে যে ফুটা মারছে না কেন, সেটাতে আমি আসছি। কিন্তু ভয়টা পাওয়ার কথা বিএনপির, ভয়টা পাওয়ার কথা অন্যান্য রাজনৈতিক দলের। তারা কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করবে, এটাই একটা স্বাভাবিক হিসেবে তারা ধরে রাখছে। কিন্তু এরা কেন এই জিনিসটা করছে জানেন? কারণ তারা জানে তারা যেটা করে বসেছে সেইটা শাস্তি হয়তো বা আওয়ামী লীগ কোনোদিন এই রাজনীতিতে আসলে তাদেরকে পেতে হবে। সো ভয়টা, এটা প্রবল ভয়। সো আপনি যখন বলছেন যে এই যে রাজনীতি করতে না দেওয়া, অমুকের নামে হত্যা মামলা দেওয়া, একটা কাঠামো তৈরি হলেই তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা, এটা হচ্ছে প্রবল ভয় থেকে। এবং এই ভয়টা আস্তে আস্তে, দেখেন আওয়ামী লীগ কিন্তু গত 6 মাসে কিছু বলে নাই। আপনি কখনো মানে যদি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভাষণগুলো, এগুলোকে ধরেন আপনি একদিকে রেখে, সাংগঠনিক কার্যক্রম কিন্তু আওয়ামী লীগের নাই। এই যে চুপ থাকাটা কি পরিমাণ ভয়ের কাজ করেছে, নানান ভাবে তার আবিষ্কার করছে যে এই প্রধানমন্ত্রী চলে এলো, এই প্রধানমন্ত্রী এইটা করেছে। আওয়ামী লীগ তার নীরবতা দিয়েই রাজনীতি করছে। তাহলে সরব হলে কি হবে ব্যাপারটা? এটা গেল একটা জায়গাতে। 2 নম্বর প্রশ্নটা মনে হয়েছিল আপনার, এই যে কাঠামো তৈরি করছে বললেন যে কেউ একজন করছে, এরকম প্রশ্নটা কি ছিল যেন? সেকেন্ড কোশ্চেনটা আপনার, মানে এই কাঠামোটা নিয়ে মনে করেন লিগেল টিম, মনে করেন লিগেল টিম এই বিষয়গুলো নিয়ে প্রতিরোধের জন্য কোথায় যাবে? বাংলাদেশের আদালতে? বাংলাদেশের আদালতে অনার করবে এই সময়ে? প্রথমত হচ্ছে যে আমি যেটা শুরুতে আপনাকে বললাম, যে যেই আদালতে মামলা হচ্ছে, মানে আপনার এই অভিযোগটা পরিচালিত হচ্ছে, অভিযোগের ব্যাপারে আপনার কার্যক্রম চলছে, সেটাই তো একটা বড় ধরনের ভুল। কারণ হলো যে এই আইনে আপনি শুধুমাত্র বিচার করতে পারবেন 25শে মার্চের রাত থেকে আপনার 1972 সালের 10ই জানুয়ারি পর্যন্ত, মানে লাস্ট যখন উদ্ধার করা হলো মিরপুর ওই বিহারি ওদেরকে, যখন ওদের সাথে যুদ্ধটা শেষ হলো, আপনি যদি ওই পর্যন্ত ধরেন, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এইটা কিভাবে আমি বলছি। এটা আপনি আইনটাতে আপনি এটার উত্তর পাবেন না, এটা পাবেন হচ্ছে হ্যান্সার্ডে। অর্থাৎ এই আইনটা প্রণয়নের আগে সংসদে যেসব কথাবার্তা হয়েছে, সংসদে যেসব আলাপ হয়েছে, তারপরে এই আইনটা করবার আগের যেই সমস্ত বিবেচনা, কথাবার্তা, বা এটার পেছনের যেই ফিলোসফিক্যাল জায়গা, বা এটার করবার যে উদ্দেশ্য, পারপাসিভ অ্যাপ্রোচ, সেই জায়গাতে স্পষ্ট যে এটা হয়েছে যে মুক্তিযুদ্ধের সময় যারা আন্তর্জাতিক অপরাধের নানান রকমের জড়িত ছিল তাদের জন্য। তো এই যেই অপরাধের কথা তারা বলছে, বারবার বলছে গণহত্যার কথা, মানবতা বিরোধী অপরাধের, এগুলো কোনোভাবেই আসলে এই আইনটার সাথে যায় না, কোনোভাবেই যায় না। কারণ এই ধরনের কোনো কিছুরই বিচার আসলে তারা এই আইনে করতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এটাকে আমরা বলি যে ইকুয়ালিটি অফ আর্মস বলি আসলে আমরা আইনের ভাষাতে। ইকুয়ালিটি অফ আর্মসটা একটা বড় ধরনের ব্যাপার। অর্থাৎ আপনি দুটো জায়গাকেই সমানভাবে দেখছেন। অর্থাৎ আমাকে যে অধিকারটা আপনি দিবেন, প্রতিপক্ষকেও সেই অধিকার দিবেন। কিন্তু এইখানে পুরো ব্যাপারটা যে আপনার রায় ঘোষণা দিয়ে দিচ্ছে আইন উপদেষ্টা, কথিত আইন উপদেষ্টা থেকে শুরু করে দখলদার বাহিনীর সবাই। ফলে যেখানে আপনার একটা রায় ঘোষণা করা হয়ে গেছে, সেখানে আপনি আইনি লড়াইটা লড়বেন কার সাথে? কিন্তু লিগ্যাল টিমটা তারপরেও কেন প্রয়োজন? লিগ্যাল টিমটা এই কারণে প্রয়োজন যে দেশীয় জায়গাতে আইনি লড়াইয়ের থেকে আমাদের দেশের বাইরে অনেকগুলো আইনের জায়গা আছে। হ্যাঁ,
এটা একটু স্ট্র্যাটেজিক জায়গা, সেই কারণে আমি খুব বেশি খোলাসা করে আমি বলবো না, কিন্তু এতটুকু বলে রাখা ভালো যে আইনি অনেকগুলো কার্যক্রম আছে আন্তর্জাতিক পর্যায়ে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি একটা অভিযোগের ক্ষেত্রে আমি আইনজীবী ছিলাম। আমাদের সিলেটের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি একটি অভিযোগ দায়ের করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে। এরকম কিন্তু অসংখ্য মামলার ব্যাপারে আমরা কাজ করছি, এগুলো সাবমিশনও করছি, অসংখ্য সাবমিশন হয়েছে এর মধ্যে, যেগুলো আপনি হয়তো মিডিয়াতে জানেনও না। সামনের সপ্তাহতেও এরকম আরো 2টো আমি সাবমিট করবো, ওগুলোরও কাজ করছি। এগুলোকে স্পিড আপ করা, এগুলোকে দেখাশোনা করা, এগুলোও কিন্তু আইনি কার্যক্রমের মধ্যে পড়ে। এই ছাড়াও পুরো বিশ্ববাসীকে এই অন্যায়, এই একতরফা বিচার ব্যবস্থা, এই একটা ক্যাঙ্গারু ট্রায়াল করা, এই পুরো ব্যাপারটা আপনার ডিল করবার জন্য, লবিং করবার জন্য আইনজীবীদের প্রয়োজন। এবং এখানে আইনজীবীদের একই সাথে প্রয়োজন, প্লাস হচ্ছে যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স গুলো বোঝেন তাদের সাথেও। ফলে আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল রিলেশনসে যারা কাজ করবেন এবং যারা আইনজীবী, তাদের একটা মিথস্ক্রিয়া এবং তাদের একটা কম্বাইন্ড ওয়ার্কের প্রয়োজন আর কি। এই জায়গাটা আমি অন্তত পক্ষে এটা অনুভব করি। এবং একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু হচ্ছে, এমন না যে এটা হচ্ছে না, এটা খুবই স্পষ্টভাবে হচ্ছে, এটা বিভিন্ন জায়গাতে হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি, বা আমাদের অনেকেরই কথা, এটা একটা সুতোতে নিয়ে আসা যায় কিনা, একটা কাঠামোর মধ্যে। সবাই স্ক্যাটার্ড কাজ করছে নিজের মতো করে, বা মানে কোনো একটা নির্দেশের পরিপ্রেক্ষিতে বা নিজে গিয়ে করছে, কিন্তু এটাকে আমি একটা কাঠামো বা একটা প্রাতিষ্ঠানিক জায়গাতে, আওয়ামী লীগের একটা একদম নিয়মতান্ত্রিক একটা কাঠামোগত ভাবে দেখতে চাই আর কি। সেখানে আপনার কাজের অনেক বেশি স্পিডি হবে বলে আমার মনে হয়। দেশে বিদেশে আইনজীবীদের যে কাঠামোটা চিন্তা করছে, ধারণা যায় কাদের এটা করার চিন্তা হচ্ছে ব্যক্তি হিসেবে? জি, এইটা বলাটা একটু টাফ। আমি জানি অনেকের কথা, ধরেন আমি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলতে বলেন ইংল্যান্ডের কথা, যেমন ধরেন আমরা ইংল্যান্ডে, আমি আপনাকে বলতে পারি যে আমাদের এখানে আমরা ঘোষণা দিয়ে সেটা করব। আমরা একটা লিগ্যাল সেলের কাজ করছি আজকে বেশ কিছুদিন হলো। আমরা সামনে আসব, আমাদের একটু টিমটা গুছিয়ে আমরা একটা মিটিং, নিজেদের কয়েকটা মিটিং আমরা করা লাগবে, 2-3টা, যেটা হয়তোবা উইক আফটার আমরা মনে হয় একটা আত্মপ্রকাশ করব। এই লিগ্যাল সেলটার কাজ থাকবে আপনার যত রকমের আইনি বিষয়াদি আছে সেগুলো নিয়ে কাজ করা, ব্রিফ তৈরি করা। যদি আমরা ধরেন বিদেশি লয়ারকে এঙ্গেজ করি, আমাদেরকে সেই কাউন্সিলকে ব্রিফ করতে হবে। কারণ হচ্ছে যে একজন অ্যাটর্নি, আমেরিকা থেকে একজন অ্যাটর্নি, অস্ট্রেলিয়া থেকে একজন ব্যারিস্টার, ইংল্যান্ড থেকে একজন ব্যারিস্টার, নিউজিল্যান্ড থেকে একজন ব্যারিস্টার যদি যান বাংলাদেশে, তাদেরকে মামলা সম্পর্কে ধারণা দেওয়া, লিগ্যাল আর্গুমেন্ট গুলো নিয়ে আলোচনা করা, ডিসকাস করা, সেটার জন্য আমাদের মানে বিহাইন্ডে আমাদের কাজ করবার জন্য লোকবল লাগবে, এবং সেটা খুবই স্ট্রাকচার্ড ওয়েতে সেটা হতে হবে। ফলে আমি ইংল্যান্ডের কথা যেমন বলতে পারি, যেটা আপনারা হয়তো দেখবেন, এরকম ভাবে আপনার অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে যে কানাডা, আমেরিকা, আমি খুব স্পষ্টভাবে আপনাকে এখন বলতে পারবো না, বাট আমরা এই 4-5টা দেশের সমন্বয়ে আসলে কথাবার্তাগুলো প্রতিনিয়ত বলছি আসলে। এই হলো ব্যাপার। একটা ব্যাপার আপনি উল্লেখ করেছেন যে বিএনপি রাজনৈতিকভাবে চাচ্ছে আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগ থাকে। এটা কি তার রাজনৈতিক ইচ্ছা থেকে বলছে, না বাইরের মনোভাব থেকে? যেমন যুক্তরাজ্যের একজন মন্ত্রী সর্বশেষ বাংলাদেশ থেকে যাওয়ার সময় বলে গিয়েছেন যে বাংলাদেশ সবার অংশগ্রহণে তার নির্বাচনটা চান। বিএনপি যেহেতু জানে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপি ছাড়া নির্বাচনটা হওয়ার কারণে সবার অংশগ্রহণে নির্বাচন হয় নাই, ঠিক একইভাবে মাইনাস আওয়ামী লীগ নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হবে না। এই কারণে কি বিএনপি বলছে? আমার ব্যক্তিগত অভিমতটা যেটা শুরুর দিকে হয়েছে সেটা হচ্ছে যে 5ই অগাস্টের পরে জামাতের একটা প্রচ্ছন্ন হেজিমনি সবাই লক্ষ্য করেছে। প্রশাসন দ্রুত দখল করা, বিভিন্ন ইউনিভার্সিটির, বিশেষ করে ইউনিভার্সিটিগুলোর ভিসির পদ, টিচারদের পদ,
মানে সমাজের যতগুলো কাঠামোগত জায়গা আছে, বিশেষ করে নির্বাহী যে জায়গাগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা সমাজের অন্যান্য নির্বাহী প্রতিষ্ঠান বলেন, সেখানে তারা খুবই তড়িৎ গতিতে সেখানে ঢুকে যাওয়ার একটা ওই যে বন্দোবস্তের কথা তারা বলছিল, এটা আসলে মূলত জামাতি বন্দোবস্ত হয়েছে। কেমন? তো জামাত কিন্তু লক্ষ্য করে দেখেন যে ইলেকশনটা চাচ্ছে না, এটা খুবই পরিষ্কার। কেন তারা ইলেকশন চাবে? তারা যদি আগামী 100 বছরও ইলেকশন করে তাহলে ভোট তো সেই 2%, 1%, 3% বা 4%। সেখানেও ম্যানিপুলেশন আছে, সেখানে বেহেশতের টিকিট বিক্রি করে ম্যানিপুলেশন তো আমরা সবাই জানি। তো ওরা ওদের ভোটের যে অ্যাম্বিটটা বা যে চৌহদ্দিটা, এটা এক্সপেক্টেড চৌহদ্দিটা ওরা বোঝে। ফলে আপনি যদি ক্ষমতাতে না যেয়ে ক্ষমতার রস আস্বাদন করেন এবং 3-4 বছর ধরে আপনি আপনার সাংগঠনিকভাবে আরো শক্তিশালী নিজেকে করতে পারেন ওই হেজিমনিটা বজায় রেখে, হ্যাঁ, তাহলে আপনি ইলেকশনটা চাইবেন কেন? বিএনপি একটা কারণ হতে পারে, বিএনপি এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে জামাতের যে সি টিম আছে, অর্থাৎ এই সমন্বয়করা, তারা এ টিমটা জামাত, বি টিম হচ্ছে এবি পার্টি, তাদের সি টিমটা হচ্ছে এই সমন্বয়ক, তারপর হচ্ছে যে স্টুডেন্ট ফর সভরেন্টি বানিয়েছে। আপনি যত রকমের এসো গাছ লাগাই দেখবেন, যত রকমের আপনি এসো রাস্তা পরিষ্কার করি, করোনার সময় যতগুলো এসো গাছ লাগাই আর এসো অমুক করি তমুক করি, এগুলো সব জামাত, এগুলো মোটামুটি সব শিবিরদের। কারণ হলো ওরা তো একটা দীর্ঘদিন রাজনীতি না করতে পারার ফলে সাংগঠনিকভাবে এক থাকার জন্য তারা বিভিন্ন ছোট ছোট এই ধরনের সামাজিক অর্গানাইজেশন গুলো বানিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে এইসব পেজ আপনার কাপড় বিক্রি করতো ফেসবুকে, তারা হঠাৎ করে জুলাইতে বিপ্লবী হয়ে গেছে। তারপরে যেই লোক আপনার কবিতা শেয়ার করত, যেই লোক আপনার প্রেমের কষ্ট, প্রেমের কবিতা, প্রেমের গান এগুলো শেয়ার করত। কেন এই কথাগুলো বলছি? এই যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেদিন অপমানজনক কাজকর্ম করলো এই ছেলেগুলো, তারা নাম দিয়েছে নিজেদেরকে অ্যান্টি ফেসিস্ট কোয়ালিশন। আমি টানা 24 ঘন্টা, মানে আমি 2 দিন যদি চিন্তা করি, প্রায় আমি 24-25 ঘন্টা এদেরকে নিয়ে ঘুরেছি। এদেরকে কারা কমেন্ট করে, কারা লাইক দেয়, সেই প্রোফাইলে পর্যন্ত গিয়েছি। তো আমার একটা বিশ্লেষণ, আমি যেখানে গেলাম এরা প্রত্যেকেই শিবিরের ছেলে পেলে। এবং যারা ধরেন মানে এদের ভিতরে আবার কয়েকজন আছে, যেমন ধরেন নিজামীর ছেলের বাচ্চা বা নিজামী গোলাম আজম, এদের একটা ডিস্টেন্ট ফ্যামিলির মেম্বার। আমি এমনও পেয়েছি মীর কাসেম আলীর এক্সটেন্ডেড ফ্যামিলির, ধরা যাক মীর কাসেম আলীর চাচাতো ভাই, ওই চাচাতো ভাইয়ের ছেলে, তার ভাগ্নে, এরা। সো এগুলো আমি কিভাবে খুঁজে বার করলাম? ধরেন আমি গত বছর, আগের বছরের পোস্টগুলো, কারা লাইক দিয়েছে, কোথায় গেছে, যারা লাইক দিয়েছে, লাভ রিয়েক্ট দিয়েছে, তাদের পোস্টে যাওয়া, দেখা, একসাথে কফি খেতে কোথায় গেল, ও আবার কি বলছে, কমেন্ট কি করছে, এগুলো ঘুরে ঘুরে এই ধরনের অনেকগুলো রিলেশন পেলাম। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়ালো? যে এই যে জামাতের এ টিম, বি টিম, সি টিম এগুলো আছে। সো বিএনপি কিন্তু এই জিনিসটা বুঝতে পারছে যে এরা একটা কিংস পার্টি বানাতে চায়, যে কিংস পার্টিটাকে তারা জেলা পর্যায়ে, একদম গ্রাম পর্যায়ে নিয়ে যেতে চায়, তারপর একটা অবস্থান তৈরি করবে। এরপরে জামাত, কিংস পার্টি, এরপরে বিএনপি তো এই জিনিসটা নিবে না। ফলে ওরা বুঝতে পারছে যে এই ধরনের একটা আশঙ্কা আছে, তাদেরকে বিরাজনীতিকরণ একটা লাইনে নিয়ে যাওয়া, এইটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার যেটা হতে পারে, যেটা আপনি বলেছেন শুরুতে, আন্তর্জাতিক চাপ, এটা তো আছেই, এটা একটা আছে। কারণ বিএনপি জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ইলেকশন না করে, তাকে না করতে দেওয়া হয়, তাহলে ওই ইলেকশনটা আসলে একটা মকারির ইলেকশন ছাড়া আর কোনো ইলেকশনই হবে না, ওইটা কোনো ইলেকশনই না। এবং ইলেকশন করতে দেওয়াটা কিন্তু, যে ঠিক আছে আপনারা ইলেকশন করতে পারবেন, ওইখানেই সীমাবদ্ধ না, ওইখানে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা হামলা এগুলো হয়েছে সেগুলো উঠাতে হবে। আমাদের নেতা নেত্রীরা যাতে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে, সেগুলো সব কিন্তু এটার আওতাভুক্ত। ফলে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি এই শঙ্কার জায়গাটা ধরতে পেরেছে। আর আরেকটা জিনিস কতটুকু আসলে মন থেকে তারা করছে আমি জানি না, সেটা হচ্ছে তারা দেখলাম হঠাৎ করে একই শুনি আজ মন্থরার মুখের মতো হয়েছে যে মুক্তিযুদ্ধের পক্ষে কথাবার্তা বলছে বিএনপি, হুইচ ইজ আমি খুবই ওয়েলকাম করি। আমি ওদেরকে আসলে সার্কাস্টিক টোনে কিছু বলাটা আমার উচিত হবে না, কারণ এই মুহূর্তে যদি সত্যি সত্যি তারা এই জিনিসটা করে, আমি এদেরকে অ্যাপ্রিসিয়েট করব। যেমন
জামাতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে। এখন এটা কতটুকু লোক দেখানো, সেটা নিয়ে তো একটা শঙ্কা থেকে যায়। একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সবচাইতে খুনে দলটাকে প্রতিষ্ঠিত করবার পুরো দায়টা তো, পুরো এই কলঙ্কের দাগটা তো বিএনপির কাঁধে। ফলে বিএনপি এখন যদি হঠাৎ করে বলে যে জামাত রক কাটে, আমার আর আপনার বিশ্বাস করতে তো একটু কষ্ট হবে। কিন্তু অনেক সময় হয়তো বা রাজনীতির খাতিরে এই যে আমি ওয়েলকাম করছি যে ঠিক আছে, যদি এটা মন থেকে হয় কি আর করেন। অন্য সময় হয়তো বা আমি এই ব্যাপারটাকে কানাও তুলতাম না, বাট আমি ওয়েলকাম করব বিএনপি যদি এটা করে। ফলে আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে বিএনপি তাদের রাজনৈতিক ভবিষ্যতের শঙ্কায় হতে পারে, তাদের রাজনৈতিক ভাবে বিলীন হওয়ার একটা শঙ্কায় হতে পারে, আন্তর্জাতিক চাপে হতে পারে। বাট প্রথম দুইটা সম্ভাবনা সবচেয়ে বেশি বলে আমার মনে হয়।